সবাইকে স্বাগত। আজকে আমরা বিএড থার্ড সেম যে মেথডের যে পেডাগজিক্যাল অ্যানালাইসিস আছে সেই পেডাগজিক্যাল অ্যানালাইসিস বিষয়টা কি এবং কিভাবে প্র্যাকটিকাম করতে হয় সেই বিষয়টা নিয়ে চলো আজকে আমরা একটু দেখে নিই। পেডাগজিক্যাল অ্যানালাইসিস কি এটা আমরা প্রথমেই বলবো যে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের কিছু থিওরিটিক্যাল ব্যাখ্যা আছে, সেগুলো আমরা বইয়ে পড়ে ফেলতে পারবো, কিন্তু যেটা খুব ছোট করে বললে পরিষ্কার বোঝা যাবে সেটা হচ্ছে যে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের বাংলা হচ্ছে যে কোনো বিষয়বস্তুকে শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। এটাই পেডাগজিক্যাল অ্যানালাইসিস, যে কোনো বিষয়কে শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। এবার আমরা দেখে নেব, যেখানে আমি বাংলার একটা বিষয় নিয়ে ঠিক করেছি। তো বিষয় হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। যারা অন্য কোনো বিষয় নিয়ে করবে তারা কিন্তু অন্য যে কোনো বিষয় তাদের বিষয়টা লিখবে, ইতিহাস, ভূগোল বা ম্যাথ, যার যে সাবজেক্ট সে সাবজেক্ট অনুযায়ী করবে। তারিখটা দিতে হবে একটা নির্দিষ্ট সময়ে, কলেজের সেশনটা, যে সেশন অনুযায়ী আমরা থার্ড সেমে পড়ছি সেই সেশন অনুযায়ী অন্তত ক্লাস শুরু হওয়ার 1 মাস পরের থেকে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের ডেটটা মোটামুটি 1 মাসের মধ্যে ডেটটাকে রাখতে হবে। 1 মাস বা 15 দিনের মধ্যে ডেটটাকে রাখতে হবে। আমার এখানে দেওয়া আছে 17/7/2013 থেকে 22/7/2013। সুতরাং তোমরা বুঝতেই পারছো, মানে 1 সপ্তাহ মিনিমাম দেওয়া যেতে পারে। তারপরে কি না, একক হিসেবে নিতে হবে, যে কোনো একটা বিষয়কে একক হিসেবে এখানে তুলে ধরতে হবে। যে কোনো বিষয়, এখানে যেমন শ্রেণী নবম, একক হচ্ছে মহেশ, তার অর্থাৎ নবম শ্রেণীর একটি পাঠ্য মহেশ, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার এই বিষয়টাকে সাব ইউনিটে ভাগ করতে হবে এবং তার পিরিয়ড সংখ্যা তুলে ধরতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের যে টপিক নির্বাচন করব সেই টপিকটা কিন্তু একটু বড় হবে, বিষয়টা একটু বড় হবে। যেমন মহেশ গল্পটা একটু বড় আছে। সবসময় আমরা গল্প বা কবিতা বা যে অন্যান্য যে বিষয়গুলো নির্বাচন করব সেটা কিন্তু সবসময় একটু বড় হতে হবে। বড় হলে ন্যূনতম 4টে ক্লাস আমাকে দেখাতে হবে, তার বেশি ক্লাসও তোমরা দেখাতে পারো। সেক্ষেত্রে এখানে দেওয়া আছে, দেখো, গ্রামের নাম কাশীপুর ডট ডট থাকিয়ে লক্ষ্য করলেন। এটা আমরা কিভাবে নেব, উপএককটাকে, সাব ইউনিটটাকে আমরা কিভাবে ভাগ করব। তাহলে একটা বড় গল্প, প্রত্যেকটা গল্প, কবিতা, বড় কবিতা, হ্যাঁ, সেক্ষেত্রে বা একটু বড় বিষয় নেওয়া হলো মোগল সাম্রাজ্যের পতন, এই ধরনের যে কোনো বিষয় যখন নেওয়া হবে একটু বড় বিষয় নেওয়া হবে। বড় বিষয় নিলে দেখবে যে প্রত্যেকটা গল্প, কবিতা বা এই বড় বিষয়ের মধ্যে কয়েকটা ভাগ করা থাকে। এই ভাগটা কিন্তু আসলে তার ভাবগত বা অর্থগত ভাব থাকে। সেই ভাবগত বা অর্থগত ভাগটাকে কিন্তু আমরা এক্ষেত্রে কাজে লাগাবো। একটা গল্প পড়লে এরকম মনে হয় না যে আমরা এই গল্পটা এই জায়গা পর্যন্ত পড়ে মনে হলো যে হ্যাঁ, এর এই পর্যন্ত প্রথম প্যারা থেকে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা মিলে আমরা একটা জায়গায় এসে পৌঁছলাম। ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে ভাগটা করতে হবে। তাহলে প্রথম সাব ইউনিটটা যখন ভাগ করা হলো তখন এখানে আমার কি পিরিয়ড সংখ্যা 1। আবার 2 নম্বর সাব ইউনিট যখন শুরু হচ্ছে তখন 5-7 দিন পরে ডট 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 কত কথাই বলিতে লাগলো। এখানে কিন্তু আবার একটা দেখা যাচ্ছে যে 4টে বা 5টা অনুচ্ছেদ নিয়ে আবার একটা আমরা পিরিয়ড সংখ্যা এখানে 1 লিখলাম। এইভাবে আমাদের কিন্তু গোটা বিষয়টাকে ভাগ করতে হবে। কোনো খেয়াল খুশি বা ইচ্ছা খুশি কিন্তু ভাগ করলে হবে না। আর শেষে রাখতে হবে 4 নম্বরে মূল্যায়ন ও পুনর্শিক্ষণ। এখানেও আমরা পিরিয়ড সংখ্যা 1 রাখতে হবে। হুম তো এই মোট পিরিয়ড সংখ্যা হচ্ছে 4। এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু মোট 4টে পিরিয়ড, কমপক্ষে 4টে পিরিয়ড সংখ্যা রাখতে হবে এবং তার মধ্যে মূল্যায়ন ও পুনর্শিক্ষণ অবশ্যইভাবে রাখতে হবে। এটা কিন্তু আমরা মোটামুটি খেয়াল রাখবো। এরপরে আমরা দেখে নিই পরের পাতায় কি আছে। পরের পাতায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি উপ এককদের উপ এককের বিশ্লেষণ। হ্যাঁ, এবার এই যে 4টে উপ একক করলাম তার মধ্যে মূল্যায়ন ও পুনর্শিক্ষণ বাদে আর 3টে উপ এককের বিশ্লেষণ কিন্তু আমাকে করতে হবে। সেখানে বিশ্লেষণটা কীরকম করতে হবে না, উপ একক
এক লিখলাম, লিখে গ্রামের নাম কাশীপুর ডট ডট যা ওখানে লিখেছিলাম এখানেও তাই লিখব। লিখে তারপরে আমাকে কী করতে হবে, বিষয়বস্তুর সংক্ষিপ্ত ধারণা। এই যে জায়গাটা আমি 3টে বা 4টে অনুচ্ছেদ মিলে যে একটা উপেক্ষক নির্বাচন করেছি, সেই 4টে অনুচ্ছেদের মধ্যে টোটাল বিষয়টা কী আছে এটাকে কিন্তু আমাকে ছোটোখাটো করে লিখতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে, বিষয়বস্তুর সংক্ষিপ্ত ধারণা। মহেশ গল্পটি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি অনবদ্য গল্প। আলোচ্য গল্পে কাশীপুর নামক গ্রামের জমিদারের প্রবল দাপট। এই গ্রামের সীমানায় গফুরজলার বাড়ি। গফুর দরিদ্র মুসলমান চাষি, মাতৃহারা কন্যা আমিনা ও অবলা বুড়ো ষাঁড় মহেশের প্রতি তার স্নেহ সমপরিমাণে উৎসারিত হয়েছে। হুম মহেশ নামক পালিত ষাঁড়টির প্রতি গফুরের কর্তব্যে অবহেলার অভিযোগ এনে পুরোহিত তর্করত্ন গফুরকে গালি দিয়েছে। পুত্রসম মহেশকে হ্যাঁ খাওয়ানোর জন্য গফুর চাল থেকে খড় টেনে দিয়েছে, এমনকি নিজে ক্ষুধার্ত থেকে অন্ন মহেশের মুখে তুলে দিয়েছে। তাহলে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো যে ওই 4-5টা অনুচ্ছেদের মধ্যে যেটা আমরা নির্বাচন করে উপেক্ষক 1 লিখেছিলাম, সেটার মধ্যে যে বিষয়টা আছে সেই বিষয়টাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একইভাবে উপেক্ষক 2-এর মধ্যেও কিন্তু যে বিষয়টুকু আছে সেটাও কিন্তু এইখানে তুলে ধরতে হবে। আমরা দেখি, চলো পরের পাতায় কি আছে। আচ্ছা, এখানে আমরা পরের পাতায় দেখব যে উপেক্ষক 3-এর ঠিক এই একইভাবে বিষয়বস্তুর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। তারপরে আমরা যে পূর্বার্জিত জ্ঞান, এর পরের স্টেপে আসবে পূর্বার্জিত জ্ঞান। পূর্বার্জিত জ্ঞানটা কি? পূর্বে অর্জিত যে জ্ঞান। আমরা পূর্বে যে জ্ঞান, আমাদের অভিজ্ঞতা, বইপত্র, পারিপার্শ্বিক পরিবেশ থেকে যে জ্ঞান অর্জন করেছি সেটাই আমাদের পূর্বার্জিত জ্ঞান। কীরকম একটু পড়লেই বোঝা যাবে। দেখো, শিক্ষার্থীরা বিভিন্ন লেখকের লেখা গল্প পূর্ববর্তী শ্রেণীগুলিতে পড়েছে। সেই সঙ্গে তারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নানা গল্প যেমন অভাগীর স্বর্গ, মামলার পর, হরিরক্ষী ইত্যাদি পড়েছে। শিক্ষার্থীরা সামাজিক বৈষম্যমূলক নানা গল্প পড়েছে। গ্রামীণ গ্রামীণ দরিদ্র প্রজাদের উপর জমিদারের শোষণ, সম্পর্কিত নানা রচনার সঙ্গে তারা পরিচিত। তাহলে পরিষ্কার বুঝতেই পারছো যে এখানে এই গল্পটি পাঠের আগে আমরা অন্য যেসব গল্প পড়েছি বা অন্য আর এই সম্পর্কিত এই ঘটনা বা এই গল্পের ঘটনাকেন্দ্রিক যে পরিস্থিতির আমরা সঙ্গে পরিচিত হয়েছি সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা। অর্থাৎ আমরা এই গল্পের পাঠের সঙ্গে সম্পর্কিত পূর্ব যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে এখানে তুলে ধরতে হবে, এবং সেই তুলে ধরাটার নামই হচ্ছে পূর্বার্জিত জ্ঞান। এরপরে হচ্ছে উদ্দেশ্য। এখানে আমি তোমাদের একটু বলতে চাই, সেটা হচ্ছে যে উদ্দেশ্যের মধ্যে কিন্তু আমাদের কাম্য শিখনজাত উদ্দেশ্য বা ইনস্ট্রাকশনাল অবজেক্ট, নির্দেশনাগত উদ্দেশ্য, মোট কথা আমার এই পেডাগজিক্যাল অ্যানালাইসিস করতে গেলে কিছু নির্দেশনাগত বা কাম্য শিখনজাত উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যগুলোর ভাগ আছে। ভাগটা হচ্ছে কীরকম? একটা হচ্ছে তোমার, তাহলে দেখো যে উদ্দেশ্যের কথা বলছিলাম সেটা কিন্তু দুটো ভাগ আছে। একটা হচ্ছে কগনিটিভ প্রসেস ডাইমেনশন, আর একটা হচ্ছে কগনিটিভ নলেজ ডাইমেনশন। হ্যাঁ, তো কগনিটিভ প্রসেস ডাইমেনশনটার মধ্যে কি থাকছে? স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন ও সৃজন। আর কগনিটিভ নলেজ ডাইমেনশনের মধ্যে থাকছে ফ্যাকচুয়াল নলেজ, কনসেপচুয়াল নলেজ, আর হচ্ছে কি আছে না প্রসিডিউরাল নলেজ আর মেটাকগনিটিভ নলেজ। অর্থাৎ তথ্যগত জ্ঞান, ধারণাগত জ্ঞান, পদ্ধতিগত জ্ঞান এবং একই সঙ্গে অধিজ্ঞানগত জ্ঞান। হ্যাঁ, এবার আমরা সেটারই উদ্দেশ্যকে এই যে 6টা ডাইমেনশনে প্রথমে আছে আর তারপরে 4টে ডাইমেনশনে আছে সেটাকে তুলে ধরবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব।
হ্যাঁ, তো এখানে আমরা স্মরণ, প্রথমে হচ্ছে স্মরণ। হ্যাঁ, স্মরণ দেখো 1.1 ক দেওয়া আছে, শিক্ষার্থীরা লেখকের জীবন ও নানা রচনা স্মরণ করে বলতে ও লিখতে পারবে। তারপরে 1.2 কতে আছে, শিক্ষার্থীরা গল্পটির মূল বক্তব্য স্মরণ করে বর্ণনা করতে পারবে। তারপরে আছে কি 1.2 খ, শিক্ষার্থীরা গল্পে ব্যবহৃত আনুষঙ্গিক ঘটনা, শব্দাদির প্রসঙ্গসূত্র, গল্পের অংশ স্মরণ করে বলতে ও লিখতে পারবে। ঠিক এই একইভাবে আমরা বোধ হবে না, এখানে এখানে হবে অনুধাবন। হ্যাঁ, অনুধাবনে আমরা কিন্তু শিক্ষার্থীরা আলোচ্য গল্পটির ঘটনাক্রম অনুসারে সাজাতে পারবে। তারপরে দেখো 2.1 খতে দেওয়া আছে, শিক্ষার্থীরা গল্পটির সারাংশ উপলব্ধি করে লিখতে পারবে। ঠিক এইভাবে একইভাবে আমরা কিন্তু 2.2 ক, গল্পটি কোন শ্রেণীর গল্প তা শিক্ষার্থীরা অনুভব করে লিখতে পারবে। আচ্ছা, এইখানে এই যে আমরা 2.1 2.2 ক, খ এই যে বলছি, সেটা আমরা কিভাবে বলছি? একদম প্রথম থেকে আসি আমরা। স্মরণে দেখো, স্মরণে কিন্তু বলছে 1.1 ক, অর্থাৎ একবারে উপরে মাথায় কি আছে? স্মরণ। তারপরে কি আছে? অনুধাবন। একটু খেয়াল করলে দেখবে যে প্রথম সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে পরপর, 1 2 3, অর্থাৎ এই প্রথমের সংখ্যাগুলো আমার কিন্তু উপরের যে কগনিটিভ প্রসেস ডাইমেনশনটা আছে সেই অনুযায়ী হচ্ছে। যেমন স্মরণ হচ্ছে 1, অনুধাবন হচ্ছে 2, প্রয়োগ হচ্ছে 3, বিশ্লেষণ হচ্ছে 4, মূল্যায়ন হচ্ছে 5 এবং সৃজন হচ্ছে 6। আর কগনিটিভ নলেজ ডাইমেনশনটা অনুযায়ী হচ্ছে কি, তথ্যগত জ্ঞান হচ্ছে এখানে এই যে 1.1 মানে তথ্যগত স্মরণ, আর 1.2 মানে, হ্যাঁ, 1.2 মানে কিন্তু এখানে হচ্ছে ধারণাগত স্মরণ। সেটা কীরকম হচ্ছে? উপর হচ্ছে 1 মানে স্মরণ, আর 2 মানে কিন্তু ধারণাগত জ্ঞান। 1.2 মানে 2টা হচ্ছে ধারণাগত জ্ঞান, অর্থাৎ নলেজ ডাইমেনশনের দ্বিতীয় স্তরটা। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এর এরপরে দেখো 2.1 মানে তোমার হচ্ছে যেটা 2, তার মানে অনুধাবন। অনুধাবন আর 1 মানে হচ্ছে এখানে তথ্যগত জ্ঞান। তাহলে কি হবে? এইটা যে কি হবে? তথ্যগত অনুধাবন। হ্যাঁ, তথ্যগত অনুধাবন। তাহলে 2টা হচ্ছে স্মরণের অনুধাবনের মধ্যে পড়বে। আবার একইভাবে যখন আমরা 3-এ যাব, তখন আমরা দেখব কিভাবে। তাহলে আমরা যখন 3-এ গেলাম, 3.1 ক, তাহলে দেখো এটা হচ্ছে কি প্রয়োগের জন্য 3, আর 1 মানে তথ্যগত জ্ঞান। সবসময় প্রথম সংখ্যাটা হচ্ছে উপরের যে আমার টেবিলটা থাকছে সেটা বারবার ধরে বলছি, সেটা হচ্ছে যে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন। সেই অনুযায়ী প্রয়োগ 3 নম্বরে আছে স্মরণ অনুধাবনের পরে। আর 3.1টা হচ্ছে কি তথ্যগত জ্ঞান, তাই তো? তাহলে এখানে কি হবে? এটা তথ্যগত প্রয়োগ। 3.1-এর ক আছে, তাহলে এই কটা হচ্ছে একটা। আমি যখন একটা উদাহরণ দিচ্ছি ক, যখন দুটো উদাহরণ দেবো তাহলে খ আসবে। সেখানে কি বলছে? পশুর প্রতি মানুষের ভালোবাসা মনোভাব নিয়ে লেখা কতকগুলি গল্পের নাম লিখতে পারবে। তাহলে এটা একটা প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা দেখব যে 3.2.খ, এখানে হচ্ছে কি শিক্ষার্থীরা শূন্যস্থান পূরণ করে বাক্য সম্পূর্ণ করতে পারবে। তার মানে এটা কি হচ্ছে? তোমার ধারণাগত প্রয়োগ। তাহলে উপরে 1 ছিল তথ্যগত, 2 ধারণাগত, 3 থাকলে 3 নেই, 4 4 থাকলে কি 4 হচ্ছে অধিজ্ঞানগত, তাই তো? অধিজ্ঞানগত প্রয়োগ। সেই অধিজ্ঞানগত প্রয়োগে আমাদের কি বলা হচ্ছে না, বলা হচ্ছে আলোচ্য গল্পের অবলা পশু মহেশের প্রতি গফুরের যে অকৃত্রিম প্রেম ভালোবাসার মূল্যবোধ প্রকাশিত হয়েছে তা শিক্ষার্থীরা কিভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারবে তা নিজের ভাষায় লিখতে পারবে। এই হলো বিষয়। বা 3.2-এ যদি দেখি, 3.2-এর খ একটা দেখছি, সমজাতীয় গল্পের উদ্ধৃতি দিতে পারবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আছে কি বিশ্লেষণ। তারপরে আছে আমাদের বিশ্লেষণ। বিশ্লেষণে দেখো ঠিক সেই অনুযায়ী 4-এ চলে আসলো। তাহলে বিশ্লেষণ এবং 4.1.ক, তাহলে এটা কি
তথ্যগত বিশ্লেষণ। আলোচ্য গল্পে গফুর ও জমিদার কোন কোন শ্রেণীর চরিত্র তা বিশ্লেষণ করে বলতে ও লিখতে পারবে। বিশ্লেষণে কিন্তু কে মুখ্য ঘটনা, কোনটা গৌণ ঘটনা, কে মুখ্য চরিত্র, কে গৌণ চরিত্র, তা কিন্তু শিক্ষার্থীরা লিখতে পারে। তাহলে বিশ্লেষণের ব্যাপারটাও এরকম একইভাবে তোমার চলে আসলো 4.2। 4.3 দেখো তাহলে কি হচ্ছে, তাহলে 4 তোমার হচ্ছে পদ্ধতিগত বিশ্লেষণ। 3 নম্বরে পদ্ধতি ছিল, তাই তো? তাহলে 3 নম্বরে পদ্ধতি ছিল, আর ওদিকে 4 নম্বরে বিশ্লেষণ আছে। তাহলে পদ্ধতিগত বিশ্লেষণ, আলোচ্য গল্পে গফুর কোন শোষিত শ্রেণীর প্রতিনিধি তার শিক্ষার্থীরা নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিতে পারবে। বোঝা গেল? তাহলে তারপরে আমরা পরেরটায় যাব। এবার আমরা দেখো, এবার আমরা এখানে মূল্যায়নে যাব। মূল্যায়নে কিন্তু মূল্যায়ন মানে 5, আর একইভাবে কিন্তু মূল্যায়ন মানে 5 এবং একইভাবে কিন্তু এই দেখো মূল্যায়নে আমাদের কিন্তু তথ্যগত বিষয়টা নেই। মূল্যায়নে কিন্তু শুরুটাই হচ্ছে ধারণাগত দিয়ে। 5.2 মানে ধারণাগত দিয়ে। আলোচ্য গল্পে গফুর, জমিদার ও তর্করত্নের মধ্যে যে কে মুখ্য চরিত্র, কে গৌণ চরিত্র, কে পার্শ্ব চরিত্র তা শিক্ষার্থীরা বিচার করতে পারবে। একইভাবে 5.2-এর 5 এখানে সরি এটা 5 এটা একে ছিল 5.1, তারপর 5.2-এর ক, তারপরে 5.3-এর ক, 5.4-এর ক। হুম এই হচ্ছে বিষয়। 5.3-এ যখন আসছে তখন মূল্যায়নে কি আসছে, তোমার পদ্ধতিগত মূল্যায়নে কি আসছে না, গল্পে গফুর কিভাবে মুখ্য চরিত্র, জমিদার গৌণ চরিত্র হলো তার সপক্ষে শিক্ষার্থীরা যুক্তি দিতে পারবে। এখানে কিন্তু যখনই পদ্ধতিগত বিষয়টা আসবে তখন শিক্ষার্থীরা কিন্তু তাদের বক্তব্যের পিছনে যুক্তি দিতে পারবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে শেষ হচ্ছে সৃজন। সৃজনে কিন্তু কি বলছে 6-এর 1, তাহলে কি হচ্ছে তথ্যগত সৃজন। তাহলে তথ্যগত সৃজনে কি বলছে, আমরা বলার সময় বলছি যে তথ্যগত সৃজন, কিন্তু লেখার সময় কিন্তু 6.1টা লিখছি, এটা সিরিয়াল অনুযায়ী। কিন্তু বলার সময় কি বলছি, পদ্ধতিগত বিশ্লেষণ, ধারণাগত প্রয়োগ, তথ্যগত জ্ঞান অনুসরণ, তথ্যগত স্মরণ, এই জিনিসটা কিন্তু আমরা বলছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কি বলছে, সৃজনে ফুল বেড়ে চটকলে যাত্রা না করে তারা গ্রামে থেকেই জমিদার ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদী গফুরকে নিয়ে বিকল্প রচনা শিক্ষার্থীরা লিখতে পারবে। হুম তাহলে এখানে কিন্তু আমাদের সৃজনের জায়গায় দেখা যাবে যে কি শিক্ষার্থীরা নতুন একটা এই মহেশ গল্পটার নতুন একটা নাম দিচ্ছে, মহেশ গল্পটা অবলম্বনে তারা সংলাপ রচনা করতে পারবে। এই ধরনেরও কিন্তু বিষয়টা এই সৃজনের মধ্যে চলে আসবে। এবার আমরা পরে কি আছে সেটা একটু দেখব। এবার দেখো এখানে কিন্তু এই সৃজন নিয়ে আরও কয়েকটা দোয়া ছিল। হ্যাঁ, তো সেগুলো আমি যাচ্ছি না, আমি এই যে সংলাপ রচনা করতে পারবো এই একই কথা। এবার যে কথাটা বলছিলাম আমি, সেই টেবিলটা কিন্তু এখানে দেখো দেওয়া আছে। দ্য কগনিটিভ প্রসেস ডাইমেনশন, প্রজ্ঞামূলক মাত্রা, স্মরণ, এখানে বোধের জায়গায় হবে অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন। আর বৌদ্ধিক মাত্রা নলেজ ডাইমেনশনে কি বলছে, তথ্যগত জ্ঞান, ধারণাগত জ্ঞান, পদ্ধতিগত জ্ঞান আর অধিক জ্ঞান। তাহলে আড়াআড়ি কি হচ্ছে, আড়াআড়ি হচ্ছে কগনিটিভ প্রসেস ডাইমেনশন, আর উপর নিচে কি হচ্ছে কগনিটিভ নলেজ ডাইমেনশন। আমি বারবার ধরে এই একই কথা বলছিলাম। এবার এই টেবিলটা বানাতে হবে এবং ওইখানে আমরা যে বক্তব্য লিখছি সেই বক্তব্যের সঙ্গে মিলিয়ে কিন্তু আমাকে এইখানে এই ঘরটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো এরপরে আমরা কি করতে হবে দেখি। এরপরে এরপরে আমরা আসব শিক্ষণ কৌশল। সেখানে কি আছে, বিশদ শিক্ষণ পদ্ধতি। এখানে গোটা বিষয়টাকে আমরা কিভাবে পড়াবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে হচ্ছে কি, বক্তৃতা ও আলোচনার মাধ্যমে শিক্ষক দিনের পাঠে অগ্রসর হবেন। এটা একেবারে পুরো প্রথম যেভাবে আছে তোমরা সেভাবেই লিখবে। তারপরে আলোচ্য গল্পে প্রকৃতির রুদ্ররূপ, জমিদারের শোষণের কথা যেভাবে প্রকাশিত হয়েছে তা বক্তৃতার মাধ্যমে শিক্ষক তুলে ধরবেন। এই জায়গাটায় গোটা গল্পটাকে একটা জায়গায় একটা নির্দিষ্ট অংশ নিয়ে তোমরা একটা নির্দিষ্ট প্রসঙ্গ নিয়ে লিখবে যে শিক্ষার্থীরা এই শিক্ষক এই অংশটি বক্তৃতার মাধ্যমে তুলে ধরবেন, এই অংশটি আলোচনার মাধ্যমে
তুলে ধরবেন। এই অংশটাকে কেন্দ্র করে শিক্ষক কিছু প্রশ্ন করবেন। এই অংশটি নিয়ে শিক্ষক তাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ করবেন। এইভাবে কিন্তু বিভিন্ন প্রসঙ্গ তুলে এইভাবে কিন্তু জিনিসটাকে সাজাতে হবে। তারপর বলছে পাঠ সহায়ক উপকরণের ব্যবহার। এখানে কি বলছে, গল্পের মূল ভাব সম্বলিত একটু চিত্র, লেখকের চিত্রসহ জীবন ও রচনাবন্দির চার্ট, তুলনীয় উদ্ধৃতির চার্ট, অর্থাৎ সমধর্মী কবিতার লাইন। ঠিক আছে। তারপর হচ্ছে ব্ল্যাকবোর্ডের ব্যবহার। গল্পে ব্যবহৃত নতুন শব্দার্থ, প্রয়োজনীয় তথ্যাদি, গল্পে বিষয়কেন্দ্রিক স্তর, রচনাশৈলী ইত্যাদি শিক্ষক বোর্ডে লিখে দেবেন। এটা আমাদের লিখতে হবে। তারপর আর কি আছে একটু দেখি চলো। তারপরে দেখো, এবার হচ্ছে বোর্ডের কাজ। বোর্ডে কি কি লিখতে হবে? গল্পের নাম, লেখকের নাম, শব্দার্থ, তারপরে গল্পের বিষয়কেন্দ্রিক স্তর, সেখানে গোটা গল্পটাকে দুটো তিনটে বিষয়ের মধ্যে তুলে ধরতে হবে। যেমন এখানে দেওয়া আছে জমিদারের শাসন ও শোষণ, পশুপ্রেম, কৃষি ভাবনা থেকে শিল্প ভাবনা। তারপরে আছে অনুসন্ধানী প্রশ্ন। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। অনুসন্ধানী প্রশ্ন কি এটা আমাদের আগে জানতে হবে। অনুসন্ধানী প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের মাধ্যমে, যে প্রশ্ন বা যা অনুসন্ধানের মধ্যে দিয়ে পাঠের অগ্রগতিকে নিশ্চিত করা যায় বা পাঠটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে প্রশ্নের দ্বারা পাঠটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তাকে কিন্তু অনুসন্ধানী বা প্রবীণ কোশ্চেন বলা হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর সহ। অর্থাৎ এখানে একটা প্রশ্ন করা হবে এবং তোমরাই আবার উত্তর লিখে রাখবে। সেটা হচ্ছে 4 থেকে 5 লাইনের মধ্যে হবে এরকম একটা। এখানে বলছে মহেশ গল্পে কিভাবে কৃষি ভাবনা ছাড়িয়ে শিল্প ভাবনার প্রকাশ ঘটেছে। তারপরে 2 নম্বর প্রশ্ন আছে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির কারণ কি। আচ্ছা, এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। আরেকটা প্রবীণ কোশ্চেন করার সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা খুব সহজেই কিন্তু আমরা কেন কবি এরকম বলেছেন, কবি কেন অমুক জায়গায় যেতে চান না, এই ধরনের, বা কেন তোমার কেন যে কোনো বিষয় নিয়ে বলা যেতে পারে যে কেন আকবর আর যুদ্ধ করতে চাননি, এই ধরনের কেন দিয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্ন অনুসন্ধানী প্রশ্নের মধ্যে পড়বে। এরপরে কি আছে চলো আমরা একটু দেখে নিই। এরপরে হচ্ছে কাজের পাতা। কাজের পাতা। কাজের পাতায় সবসময় খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের, কাজের পাতাটা আমরা দিই একেবারে ক্লাস শেষের 5-7 মিনিট আগে। সুতরাং এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি চট করে কাজের পাতাটা যাতে ওরা উত্তর দিতে পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য এখানে যা কিছু প্রশ্ন করতে হবে সবই হচ্ছে মাল্টিপল চয়েসের প্রশ্ন করতে হবে। কাজের পাতা এখানে টোটাল 10 নম্বরের প্রশ্ন করা যাবে, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম। তো এখানে বলছে মহেশ গল্পে কোন গ্রামের কথা বলা হয়েছে। এখানে কিন্তু কোনো অপশান নেই। এইখানে আমরা যারা নতুন এখন খাতা করছি তারা কিন্তু অপশান দিয়ে দেবো। কয়েকটা গ্রামের নাম আমরা 4টে মিনিমাম অপশান রাখবো, শিক্ষার্থীরা এই অপশান থেকে উত্তরটা তুলে নিয়ে এসে এখানে লিখবে। গফুরের ষাঁড়ের নাম, এখানে কিন্তু ষাঁড়ের নামও 4টে অপশান থাকবে। তারপর হচ্ছে সঠিক বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানেও দেখো অপশান দেওয়া আছে, 3টে করে অপশান দেওয়া আছে। এখানে আমরা এরকম 3টে করে অপশান দেব। পথের ধারে কোন গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চকণ্ঠে গফুরকে ডাকছিল, বাবলা, পিটালি, বট। তাহলে এরকমভাবে কিন্তু আমরা এই বিষয়টাকে তুলে ধরব। ঠিক আছে, এইটাই মোটামুটি আমাদের পেডাগজিক্যাল অ্যানালাইসিস। এটাই আমরা আশা করছি খুব সহজে তোমাদের বোঝা। আর হ্যাঁ, এই পেডাগজিক্যাল অ্যানালাইসিসটা শেষ হলো, এরপরে আমরা কিন্তু এর সঙ্গে একটা ব্লু প্রিন্ট জুড়তে হয়। এই ব্লু প্রিন্টটা নিয়ে আমরা পরের পার্টে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে চ্যানেলটির পাশে থাকার জন্য।